হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। এই আম গাছে কেড়ে দাঁড়া কইতাছি দাঁড়া, দোলন পালা আলী চাচা দেইখা ফলাইছে। চুপ, এনে গাছের পিছে আইসা দাঁড়া, আজকা আম না লইয়া আমি কিছুতেই যামু না। ওই বুইরা কালকে আব্বার কাছে বিচার লইয়া গেছে, সুতরাং আজ আম না লইয়া আমি যামু না। সই ওই বুইরা দাউর পিডাইব। এখন চল কইতাছি, দাঁড়া ওই আম দুইটা লইয়া পালামু। চল তাড়াতাড়ি। এই মালতী, এই দিকে আয়। তুই আগে যা, আমি পরে যামু। ওরা দুইজন প্রায় চোখের পলকে দেয়াল টপকে রাস্তায় নেমে এলো। দোলন লাফাতে লাফাতে কাঁচা আমের কামড় বসাচ্ছিল, তখন মালতী ওকে বলল, তোর বাবার অত বড় বাগান ফেলে তুই অন্যের বাগানের ফল চুরি করছস কেন? চুরিকরণের মজাই আলাদা। এখন বাড়ি যাই না হয়, ওই দজ্জাল মহিলা দুপুরের ভাত দিব না। জেঠিমা ঠিকই করে, তুই যেই পরিমাণে লাফালাফি করস। শর্ত, আমি গেলাম। এখন তো তোর মালতীর দরকার শেষ। আইস আবার তখন দেখমুনি। দেহিস, যা এখন গেলাম। এই বাদর দ্বারা বলছি, আর এক পা ঘরে দিবি না। এতক্ষণ কোথায় ছিলি? তোর স্কুল তো আরো আগে ছুটি হয়েছে, তাহলে এতক্ষণ কোথায় ছিলি তুই? কোথায় আবার থাকমু, স্কুলেই আসিলাম। ছুটির পর গাড়ি পাই নাই, তাই দেরি হইছে। তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি? স্কুল ড্রেসে এতগুলো কিসের দাগ কি বলো তো মা? ওই আমি না। তুই কি? আমি না স্কুল থেকে আসার সময় আছাড় খাইয়া পইরা গেছি। আছাড় কোথায় খেয়েছিস তুই? গাছে নাকি মাটিতে? দোলন দাঁত বের করে হেসে বলল, হে হে, গাছে আছাড় খায় কেমনে? তুই দাঁড়া, আমি ঝাড়ুটা নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। মায়ের কথা শুনে দোলন এক দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। তা দেখে তাজরিন বেগম চেঁচিয়ে উঠলেন, দোলন দরজা খোল বলছি, ভালো হবে না না হলে। যা খুশি হোক, আব্বা না আসা পর্যন্ত আমি দরজা খুলছি না। ও আচ্ছা তাই, ঠিক আছে, আমিও দেখব। তোর বাপেরও খবর আছে, আজ আসুক বাড়ি। এই মেয়ে নিয়ে সে কোথায় যাবে চলে যাক। অমন মেয়ে আমার লাগবে না। যে মেয়েকে দুদিন পর বিয়ে দিব, ওই মেয়ে কিনা গাছে ওঠে, তাও আবার অন্যের বাড়ি গিয়ে আম চুরি করে। সে কথা আবার মানুষ এসে আমার কাছে ঘটা করে বলে যায়। অত বড় মেয়ের নামে কেন নালিশ আসবে? আমার বাড়িতে কি ফলের অভাব পড়েছে যে চুরি করতে হবে? দোলন ওর মায়ের কথায় কান না দিয়ে পোশাক পাল্টে গোসলে গেল। গোসল শেষ করে রুমে এসে ফ্যান ছেড়ে শুয়ে পড়ল। আজ যে খাবার পাওয়া যাবে না তা নিশ্চিত। সন্ধ্যায় আফতাব সাহেব বাড়ি এসে দেখলেন সব কেমন থমথমে হয়ে আছে। বুঝলেন আবার হয়তো কিছু হয়েছে। এসব নর্মাল, দুদিন পর পরই ওনার বাড়ির রূপ এমন দেখা যায়, যেটা বেশিরভাগই ওনার বড় মেয়ে দোলনের জন্য হয়। বুঝলেন আজও বোধহয় কিছু একটা করেছে। এখন মায়ের ভয়ে কোথাও ঘাপটি মেরে বসে আছে, তার আসার অপেক্ষায়। উনি সোফায় বসে ছেলেকে ডাকলেন, তুহিন, তুহিন, কোথায় সব? বাবার ডাক শুনে তুহিন পড়ার টেবিল ছেড়ে উঠে এলো। বাবা, চেঁচিও না। কেন, কি হয়েছে? চুপ চুপ বাবা, আস্তে কথা বলো। মা বলেছে আজ যে ঘরে চেঁচামেচি করবে তার একদিন তো মায়ের একদিন। কেন, আজ আবার কি হয়েছে? মা বলেছে তুমি আজ বাড়ি এলে খবর আছে। কেন, আমি আবার কি করলাম? তুমি তো কিছুই করনি, করেছে তো মেজো আপু। দোলন হুম বলেই ও ওপর নিচ মাথা নাড়ল। কেন, কি করেছে সে? আজ আবার স্কুল থেকে দেরি করে বাড়ি ফিরেছে, তারপর গাছে উঠেছে। মা জিজ্ঞেস করেছে আর বলেনি। মাও তো রানু মণ্ডল, মা বুঝে ফেলেছে স্কুল ড্রেসে কিসের যেন দাগ লাগিয়েছে। তার ওপর আসার কিছুক্ষণ আগে দক্ষিণ পাড়ার আলী দাদু এসে মায়ের কাছে নালিশ দিয়েছে মেজো আপু নাকি ওনার কাছে উঠে আম চুরি করেছে। আচ্ছা তুই যা সাবধানে, কিন্তু বাবা তোমার বউয়ের যা ঝাল। তবে রে দাঁড়া, আমি বলছি গিয়ে। এই না না, আমি গেলাম বাবা। আফতাব সাহেব রুমে এসে দেখলেন তাজরিন বেগম আলমারিতে জামাকাপড় গুছিয়ে রাখছেন। উনি পোশাক পাল্টে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলেন, কিছুটা গলা খাকারি দিলেন। তবে তাজরিন বেগম কোনো প্রকার সাড়া শব্দ না পেয়ে উনি আবারও বললেন, বলছিলাম কি যে এক কাপ চা হলে ভালো হতো। আজ অনেক ধকল গেছে, শরীরটা কেমন যেন করছে।
এ কথা শুনে তাজরিন বেগমের হাত থেকে কাপড় সব ফেলে দ্রুত এগিয়ে এলেন স্বামীর কাছে। আফতাব সাহেব শুয়েছেন ততক্ষণে। তাজরিন বেগম ওনার পাশে গিয়ে বসে শুধোলেন। কি হয়েছে আপনার? হঠাৎ করে শরীর কেন খারাপ করলো? দুপুরের ঔষধ তো দিয়েছিলাম, ব্যাগে খাননি? খেয়েছি, কিন্তু হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছে। আপনি শুয়ে থাকুন, আমি বরং চা নিয়ে আসি। আচ্ছা যাও। আফতাব সাহেব ভালো করেই জানেন কী করে স্ত্রীকে ভোলানো যায়। স্বামীর অসুস্থতার কথা শুনে যে উনি অস্থির হয়ে সব ভুলে বসবেন তা ভালো করেই জানেন। তাই তো একটু অভিনয় করা। তাজরিন বেগম চা নিয়ে এলে আলতাফ সাহেব চা শেষ করে আস্তে ধীরে বললেন, দোলনকে তো দেখছি না, আজ কোনো সারা শব্দ নেই যে। তোমার মেয়ে, তুমি জানো আমার মেয়ে নাকি যে তার খবর আমার কাছে থাকবে? আহা, এমন করে কেন বলছো? আবার কি হয়েছে? কি হবে আবার? আপনার মেয়ে আজ আবার আলী চাচার বাগানে আম চুরি করেছে। উনি এসে আমার কাছে নালিশ দিয়ে গেছেন। তাতে কি হয়েছে? সামান্য আমই তো পেরেছে, আর তো কিছু নয়। আপনি তো তাই বলবেন। ওর কোনো দোষ আপনার চোখে পড়েছে কখনো? ও ছোট মানুষ তাজরিন, ওর সাথে কেন রাগারাগি করো বলো তো? পরে আবার সে নিজেই কষ্ট পাও। আমি রাগারাগি করি? ও যে এমন করে, ও তো একটা মেয়ে মানুষ নাকি? এমন করলে ভালো ঘরে বিয়ে শাদী হবে? আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো যেন আর এমন না করে। বুঝলে তো ভালোই। ওই মেয়ের জীবনে শুধরোবে না, ও শুধরানোর মানুষ নয়। আফতাব সাহেব স্ত্রীকে বুঝিয়ে মেয়ের কাছে গেলেন। দরজায় ধাক্কা দিতেই বুঝলেন ভেতর থেকে বন্ধ। তাই মেয়েকে ডাকলেন, দোলন, বাবা এসেছি, দরজা খোলো। দোলন, শুনতে পাচ্ছিস? দোলন বাবার গলার শব্দ শুনে দরজার দিকে তাকালো। ও আরো আগেই টের পেয়েছে বাবা যে এসেছে। এতক্ষণ তো শুধু বাবার ডাকের অপেক্ষায় ছিল। বিছানা থেকে ওড়না নিয়ে দ্রুত গিয়ে দরজা খুলল। দরজা খুলতে দেখে আফতাব সাহেব ঘরের ভেতরে গিয়ে বিছানায় বসে মেয়েকে কাছে ডাকলেন। দোলন গিয়ে মেঝেতে বসে বাবার কোলে মাথা রেখে বসলো। আফতাব সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, মাকে আবার রাগিয়েছিস কেন? আমি কি বলেছি যে মা তুমি রেগে যাও? উনি খালি খালি আমার ওপর রাগ করলে আমি কি করব? মা রেগে যায় এমন কাজ করিস কেন? শুধু শুধু বকা খেতে ভালো লাগে? বকা সেটা আবার খায় কেমনে? তুই আর শুধরলি না। আর একবার না বলেছি সুন্দর করে কথা বলতে? কেমন আবার কি? ধুর, তুমিও শুরু করে দিয়েছো। ভাল লাগে না। হয়েছে, এবার চল, খাবি? সারাদিন নিশ্চয়ই কিছু খাসনি। ওই রানু মণ্ডল খাবার দিলে তো খাবো। মেয়ের কথা শুনে আফতাব সাহেব হেসে বললেন, ঠিক আছে চল। রানু মণ্ডল না দিলেও রানু মণ্ডলের স্বামী দিবে। বলেছে ওটা আমার বাবা। তাহলে আমি আর রানীপু কি? মনে হয় যেন তোর একার বাবা। দোলন দরজায় তাকিয়ে দেখলো তুহিন উকি মেরে আছে। ওকে দেখে দোলন বলল, ও মাম্মুর আলী, তুই জানোস না তোরে যে আব্বা কুড়ায় আনছে? হুম, বললেই হবে নাকি? আফতাব সাহেব মেয়ের কথা শুনে বললেন, দোলন, এগুলো কোন ধরনের ভাষা? তোমায় না একদিন বলেছি সুন্দর করে কথা বলতে? মুখ দিয়ে চলে আসে বাবা। ঠিক আছে, এখন চলো, খেতে হবে। আফতাব সাহেব ফজরের নামাজ পড়ে মেয়েকে ডাকলেন। দোলন নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। ও সকালে উঠতে পারে না, বাবার ভয়ে নামাজের জন্য উঠতে হয়। তাজরিন বেগম দোলনকে ডাকলেন ওঠার জন্য। ওনার রাগ কাল রাতেই শেষ। এটা এ বাড়ির রোজকার রুটিন। দিন শুরু হবে ভালো, কিন্তু শেষ হবে রাগ অভিমান দিয়ে। মায়ের ডাকাডাকিতে দোলন ঢুলতে ঢুলতে উঠে এলো। মেয়েকে এরকম ঢুলতে দেখে তাজরিন বেগম বললেন, এই তোকে না একদিন বলেছি সকালে নামাজ পড়ে আর ঘুমবি না, তাহলে অলসতা কেটে যাবে। দোলন মায়ের কথা পাত্তা না দিয়ে বাবাকে বলল, বাবা কি হয়েছে, কেন ডাকছো? মেয়ের এমন গাছাড়া ভাব দেখে তাজরিন বেগম ক্ষেপে উঠলেন। দোলনকে দেখিয়ে স্বামীকে বললেন, দেখেছেন আপনার মেয়ের কাণ্ড? আমি যে কথাটা বললাম সেটার কোনো গুরুত্ব আছে ওর কাছে? আহা তাজ, থামো তো, সকাল সকাল আর বকো না। দোলন, এখানে আয়। দোলন আবার বাবার পাশে গিয়ে বসলো। বলল, বলো কি কাজ? কাল থেকে স্যারের বাড়িতে পড়তে যাবি। আমি বলে এসেছি গ্রুপের সব সাবজেক্ট সহ পড়াবে। কখন আর কার কাছে? প্রণবকে বলেছি ও পড়াবে। জীবনেও না, আমি ওই প্যাঁচার কাছে পড়ব না। দোলন, এসব কোন ধরনের কথা? উনি তোমার গুরুজন, তাছাড়া তোমার শিক্ষক। ও বাবা, আমি ওনার কাছে পড়ব না। সমস্যা কি ওর কাছে পড়তে?
বাবা, আমি বরং আরুষ স্যারের কাছে পড়বো কেমন? আরুষ মানবিকের শিক্ষক, ওর কাছে তুমি কি পড়বে? তাছাড়া আমি তো কথা শুনতে চাই না। কাল সকাল 6টায় ব্যাসে যেতে বলেছি, চলে যেও। বাবা, অত সকালে আমি উঠতে পারি না, আমি যাব না। দোলন বেশি হয়ে যাচ্ছে, যা বলেছি তাই করো। আফতাব সাহেব উঠে দোকানে চলে গেলেন। আফতাব সাহেব আর ভাই নেই, বোন আছে একজন, বিয়ে হয়েছে তেমন একটা আসে না। ওনার বাবার কাপড়ের ব্যবসা ছিল, যেটা তার বাবার মৃত্যুর পর উনি দেখছেন। ব্যবসাটা ভালোই বড়। ওনার বিয়ের আগেই বাবা মারা গেছেন, আর মা মারা গেছেন 3 বছর হবে। দোলন মন খারাপ নিয়েই স্কুলে গেল। ক্লাসরুমে গিয়ে একদম শেষের সারিতে রোজও এখানেই বসে। পড়া না শেখায় টিচারের মারের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা, তবে সে উদ্দেশ্য সফল হয়নি কখনো। মালতী আগেই এসেছে আজ। দোলনকে মন খারাপ করতে থাকতে দেখে বলল, কিরে বকবকের রানী, আজ চুপ কেন? সই কি? আজকে বাবা কি কইছে জানোস? তোর বাপে যখন বলেছে তখন কি আমি তোর লগে আসিলাম? না তো কেন? তাহলে আমি কেমনে জানমু তোর বাপে কি কইছে? কচু জানবি, বেশি কথা না বইলা শোন, বল কি হইছে? বাবা কইছে ওই পেঁচা মুখর কাছে পড়তে যাইতে। প্রণব স্যারের কাছে? হুম, আসছে স্যার মারাইতে। ওই বেটা ঘুষ দিয়ে স্যার হইছে, বুঝছস? আচ্ছা, তোর সমস্যা কি বলতো? স্যাররে তুই দেখতে পারস না কেন? তুই জানোস না, মনে নাই আগের বার কি পিটাটাই না পিটছিল? 2 দিন আমার হাত ব্যথা করছে। দিব না? তুই স্কুল পালাইয়া গেলি কেন? গেলি তো গেলি, তাও আবার স্যারের সামনে পড়লি। ওদের কথার মাঝে ক্লাসে টিচার চলে এলো। ওদের ক্লাস টিচার আলাউদ্দিন স্যার। ওনাকে দেখে দোলন বলল, এই টাকলু স্যাররে দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়, অথচ দেখ রোজ এসে এর মুখটাই আগে দেখতে হবে। কেন ভাই? ওনার জায়গায় যদি আরুষ স্যার থাকতেন তাহলে এক কথা বলতি, তখন তো ঠিকই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে, কারণ আরুষ স্যারের দিকে তাকিয়ে থাকার মতোই। তুই দেখিস না আরুষ স্যার কত হ্যান্ডসাম? ওই টাকলুর মতো এমন ভুঁড়ি আছে না, মাথায় চুল নাই। চুপ যা ভাই, স্যার দেখলে এখন আবার বাইরে কান ধরায় দাঁড় করায় রাখবো। মালতীর কথা শেষ না হতেই স্যার ওদের দুজনের সামনে এসে দাঁড়িয়ে বললেন, এই দোলন, মালতী, তোমরা দুজন কিসের কথা বলছো? মালতী দাঁড়িয়ে বলল, স্যার ওই বলছিলাম আর কি যে আপনার হোমওয়ার্কগুলো দোলন করেছে কিনা। চুপ, তোমরা আমায় বোকা পেয়েছো? যাও, দুইজন ক্লাস থেকে বের হও। দরজার সামনে কান ধরে দাঁড়াবে। দোলন স্যারের 14 গোষ্ঠী পিণ্ডি চটকাতে চটকাতে বাহিরে গিয়ে কান ধরে দাঁড়ালো। মালতী পাশে এসে দাঁড়াতেই ওকে দিল এক ঝাড়ি। এতক্ষণ তো খুব গুনগান গাইছিলি, এখন ঠিক আছে না? যত সব। চুপ থাক, সব দোষ তোর। তুই কথা কইছস কেন? আমি কথা কইছিলাম আর তুই মুখে কুলুপ এঁটেছিলি? যা, সব দোষ আমার হইছে এবার। বলেই দোলন মুখ ভেঙালো। আলাউদ্দিন স্যার ক্লাস শেষ হলে উনি বাহিরে এসে ওদের দুজনের উদ্দেশ্য করে বললেন, কাল থেকে যদি তোমাদের আর ক্লাস টিচার থাকাকালীন কথা বলতে দেখেছি তো বেশি ভালো হবে না। কিছু হয়েছে স্যার? এনি প্রবলেম? এতক্ষণ ওরা দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। হঠাৎ গম্ভীর পুরুষালী আওয়াজ শুনেই মাথা তুলে তাকালেন তিনি। এই মালতী, এই প্যাঁচা এনে কি করে? আমি কেমনে বলমু? আলাউদ্দিন স্যার প্রণবকে দেখে বলল, আরে প্রণব যে, এখন কি তোমার ক্লাস? জি স্যার। কিন্তু এদের সমস্যা কি? কি আর সমস্যা বলো? এই যে এদের দেখছো, এরা পড়াশোনায় ঘোড়ার ডিম হতে পারে, কিন্তু দুনিয়ার যত শয়তানি বাদরামি আছে সবগুলোতে ওনারা ফার্স্ট ক্লাস। এই যে এখন কান ধরে দাঁড়িয়ে আছে, এখান থেকে যাওয়ার সাথে সাথে ভুলে যাবে যে কিসের জন্য শাস্তি পেয়েছে। কি ব্যাপার মালতী, আমি তো জানতাম তুমি ভালো স্টুডেন্ট। তাহলে দুঃখিত স্যার, আর হবে না। নেক্সট টাইম যেন এমনটা আর না হয়। জি স্যার। প্রণব মাথা নাড়িয়ে ক্লাসে চলে গেল। আলাউদ্দিন সাহেব ওদের দুজনকে কিছুক্ষণ শাসিয়ে অফিসে চলে গেল। ওরা দুজন অনুমতি নিয়ে ক্লাসে গেল। যে যার নিজের জায়গায় বসলো। প্রণব ওদের ফিজিক্স পড়ায়। বাড়ির কাজ দেয়ার ছিল, যেগুলো মালতী করলেও দোলন করেনি, তাই ওকে ওই ক্লাসেও দাঁড়িয়ে থাকতে হয়েছে। বিকেল 4টায় স্কুল ছুটির পর ওরা দুজন বাড়ির রাস্তায় হাঁটছিল। হঠাৎ করে মালতী চেঁচিয়ে উঠল, এই দোলন, ওই দেখ ওখানে, ওটা ঝন্টু মেম্বারের পোলা না? দোলন মালতীর হাতের ইশারার দিকে তাকিয়ে বলল, হ, কিন্তু এডি এনে কি করে? আর মাইয়াডা কে? আয় দেখি।
বলে ওরা দুজন কাছে গেলে বুঝতে পারলো মেয়েটাকে ওরা বিরক্ত করছে। দোলন ওদের কাছে গিয়ে বলল, এই ঝাক্কাস, ওকে বিরক্ত করছিস কেন? ছেলেটা ওদের দিকে তাকিয়ে বলল, ওই তুই ঝাক্কাস কইলি কারে? এনে ঝাক্কাসকে, যার নাম ঝাক্কাস তারে কইছি, তোর জলে কেন? দেখ দোলন, আমি জানি তুই কাতাডা আমারে কইতাছস। কইলে কইছি, আমার ভাল লাগে আমি বলছি। আগে বল, ওরে দাঁড় করাইয়া রাখছস কেন? তোর ভাল লাগলে তো আর হইব না। আমার নাম আকাশ, সুতরাং তুই আমার ঝাক্কাস ডাকবি না। এই মেয়ে, তুমি বাড়ি যাও। দোলনের কথা শুনে মেয়েটা দ্রুত চলে গেল। ওই দোলন, তোর সমস্যা কি? তুই আমার পেছনে লাইগা থাকস কেন? আজব, আমি তো আমার জায়গায় আছি, তোর পেছনে কখন লাগলাম? দেখ দোলন, কি দেখমু? তোর লগে কিচ্ছু নাই। আগের বার যেই লাথি মারছিলাম। এই তোমরা রাস্তায় কি করছো? এখনো বাড়ি যাওনি কেন? হঠাৎ কথায় ব্যাঘাত ঘটায় সবাই পেছনে তাকালো, দেখলো প্রণব দাঁড়িয়ে। ওকে দেখে মালতী বলল, স্যার, ওই বাড়ি যাচ্ছিলাম তো। এখানে কি? মালতী কিছু বলতে নিচ্ছিল, ওকে থামিয়ে দোলন বলল, ওই দিন আপনি আমাকে বকেছিলেন না এই শয়তানটার জন্য? ওরে জিগান আজকে কি করেছে। এই আকাশ, কি হয়েছে? ওই স্যার, ইয়ে মানে কি? আমি বলছি কি? দোলন আকাশকে দেখিয়ে বলল, ওই দিন ওই ঝাক্কাস আমারে গালি দিছিল, তাই পিডাইছি, সেজন্য আপনি আমারে বকছেন। আমার আব্বার কাছেও বিচার দিছেন। আজকে যে ও সেভেনের একটা মেয়েরে বিরক্ত করছে, অহন আপনি কি করবেন? হয়েছে তো। এই আকাশ, তুমি বাড়ি যাও, তোমায় আমি পরে দেখছি। প্রণব চলে যেতে বলে আকাশ তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ল, কেননা ও প্রণবকে ভালো করেই চিনে। ওর খপ্পরে পড়লে আর রেহাই নেই। প্রণব কথা শেষ করে দোলনকে বলল, দোলন, তোকে না একদিন বলেছি রাস্তাঘাটে ঝামেলা করবি না? ওর সঙ্গে আবার ঝামেলা করছিলি কেন? আপনি ওরে যেতে দিলেন কেন? আবার উল্টো আমাকে ঝাড়ছেন। ওর সাথে আমি কি করব তা তোকে জিজ্ঞেস করব? এদিক ওদিক না তাকিয়ে এখন সোজা বাড়ি যাবি। যাব না? আপনার কি এইটের বেতের বাড়ির কথা মনে হয় ভুলে গেছিস, তাই না? 9-এ উঠে পাখা গজিয়েছে। হুম, আসছে বলেই ওর সামনের চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে চলে গেল। ওর পেছন পেছন মালতীও গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে প্রণব দীর্ঘশ্বাস ফেলল। ছোটবেলা থেকেই দেখে আসছে এই মেয়ের ঘাড় তেরামি। মাকে যা একটু ভয় পায়, আর কাউকে এক বিন্দু পরিমাণ ভয় পাবে না। দোলনকেও চেনে। ওদের বাড়ি আর দোলনদের বাড়ি 5 মিনিটের রাস্তা। তাছাড়া সেই ভার্সিটি লাইফ থেকে ও দোলনের প্রাইভেট পড়ায়। দোলনের বড় বোন ওর সাথে পড়েছে। তাছাড়া দোলনের বাবার সাথে প্রণবের বাবার সম্পর্ক মোটামুটি অনেকটাই ঘনিষ্ঠ। দোলনের বাড়িতে প্রায়ই যাওয়া আসা হয়। তাছাড়া দোলনের বাবা আফতাব সাহেব প্রণবের বাবাকে অনেক সম্মান করে। পরের দিন সকালে দোলন ভোর 6টায় উঠে নামাজ পড়ে প্রণবদের বাড়ি গেল পড়তে। তবে ওকে উঠিয়ে পড়াতে যে কতবার বলতে হয়েছে ঘুম থেকে ওঠার জন্য, তা কেবল তাজরিন বেগমই জানে। দোলন ঠিক সময় বেরুলেও সেই ও দেরি করেই এসেছে। পুরো রাস্তা ঢুলতে ঢুলতে এসেছে। প্রণবরা তেমন বড় লোক ও না, আবার ওদের আর্থিক অবস্থা ততটাও খারাপ নয়, মধ্যবিত্তও বলা যায়। ওদের বাড়িতে একটা টিনশিট বিল্ডিং আছে, আর একটা 2 রুমের টিনের ঘর আছে, যেটাতে প্রণব আর আরুষ প্রাইভেট পড়ায়। তাছাড়া বাড়ির চারপাশে ওয়াল দেয়া গেট ছাড়া আর কোনো রাস্তা নেই বাড়ির ভেতরে প্রবেশ করা। দোলন গেট দিয়ে ঢুকে পড়ার ঘরের সামনে এসে দেখলো প্রণব পড়ানো শুরু করে দিয়েছে। ও বুঝলো যে ওর অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই আর ওদিকে না গিয়ে ও পড়ার ঘরের ডানে গেল। গিয়ে দেখলো একজন মাঝবয়সী মহিলা মাটির চুলায় চিতই পিঠা বানাচ্ছে। ও আশেপাশে না দেখে রান্নাঘরের ভেতরে চলে গেল। মহিলা ওকে দেখে বলল, আরে আমাদের দোলন চাপা যে? হ্যাঁ, দোলন চাপা আমার মায়ের বাদর মেয়ে, আর আমার বাবার লক্ষ্মী মেয়ে, আর আমার না হওয়া জামাইয়ের সুন্দরী বউ। বাপরে, দোলন তো দেখছি বিয়ের জন্য পাগল হয়ে আছে। তা বরটর দেখবো নাকি? যা, কি যে বলো না তুমি চাচিমা। বারে, মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিয়ে তো দিতে হবে না? বলেছে বাদ দাও তো, এখন আমাকে পিঠে খাওয়াও। দাঁড়া দিচ্ছি। কিন্তু তোর বাবা যে বলে গেল তুই পড়তে আসবি, আজ পড়া শেষ হয়ে গেছে? আরে বলো না, 20 মিনিটের মতো দেরি হয়ে গেছে। তুমি তো তোমার ওই প্যাঁচামুখো ছেলেকে চিনোই, এখন গেলে আমায় এক গাদা অপমান করে দিবে, তাই যাইনি। থাক, কাল ঠিক সময় আসিস, এখন পিঠে খা।
দোলন নূরজাহান বেগমের সাথে বসে গল্প জুড়ে দিল। নূরজাহান বেগম হলেন প্রণবের মা। কথা বলতে বলতে অনেকটাই সময় কেটে গেছে, সেদিকে দোলনের খেয়ালই নেই। প্রণব পড়ানো শেষ করে মায়ের কাছে এসে এই অবস্থা দেখে, মা ও এখানে কি করছে? এই তোর না পড়তে আসার কথা আজ, আর তুই এখানে বসে পিঠে খাচ্ছিস? নূরজাহান বেগম প্রণবকে উদ্দেশ্য করে বললেন, থাক না বাবা, ছেড়ে দে, আজ দেরি হয়ে গেছে বলে তোর ভয়ে আর যায়নি। ও ভয় পায়, তাও আবার আমাকে হাসালে তুমি মা। এই যা তো, তুই ওকে বকবি না। ওকে বকলে তোর এত জলে কেন? কই ছোটবেলায় বাবা আমাদের বকলে তো তোর কিছুই হতো না বা কিছুই বলতি না। এই আপনি এমন করতেছেন কেন? আপনি আমার লগে এত পিনাপিনি করেন ক্যারে? দেখছো এর মুখের ভাষা? এই তুই না পড়ালেখা করিস, তোর মুখের ভাষা এরকম কেন? আপনার সমস্যা কি? আমি যেমন খুশি অমনি কথা বলমু। এদের দুইজনের ঝগড়া দেখে নূরজাহান বেগম কানে হাত দিয়ে বললেন, থামবি তোরা? কি শুরু করলি তোরা? প্রণব, তোর লজ্জা করছে না? এত বড় খাম্বা ছেলে হয়ে এতটুকুন মেয়ের সঙ্গে ঝগড়া করছিস? ও এতটুকুন? ওহো, এটা তুমি কথা বললে নাকি অন্য অন্য কিছু? কেন, আমাকে কি আপনার মতো 30 বছরের বুড়ো দাদি মনে হয়? তোমাকে আমি বলেছি আমার বয়স 30 বছর নাকি 40? হুম, আসছে আমি জানি না মনে হয়। ওদের ঝগড়ার মাঝে কেউ এসে বলল, এই দোলন, তুই আবার লেগেছিস ভাইয়ার সাথে? পুরুষ কণ্ঠ শুনে দোলন রান্নাঘরের বাহিরে তাকিয়ে দেখলো আরুষ দাঁড়িয়ে। আরুষ প্রণবের ছোট ভাই। ওরা দুইজন পিঠু 1 বছরের ছোট বড়। প্রণবের বোন নেই, তাই বলা যায় ওরা মা দোলনকে একটু বেশিই ভালোবাসে। আরুষকে দেখে যেন দোলন একটু বেশিই সাহস পেল। ও লাফিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো, প্রণবকে দেখিয়ে বলল, দেখেন আরুষ ভাই, আপনার ভাই আবার আমাকে কথা শোনাচ্ছে। চাচিমা আমাকে দুটো পিঠে খাইয়েছে বলে উনি আমাকে খোঁটা দিচ্ছে। ভাইয়া তুমিও না? ও বাচ্চা মানুষ, শুধু শুধু কেন ওকে বকো? আরুষের কথা শুনে প্রণব বলল, শুধু শুধু ওকে বকছি? আরে আমি ওকে বকছিলাম বা কখন? তাছাড়া ওকে আমি পিঠে খোঁটাই বা দিলাম কখন? আর তুই সব সময় ওর হয়ে সাফাই গাইস কেন? তুমি কেন ওর পেছনে লাগতে যাও? বাচ্চা মানুষ, একটু আধটু দুষ্টুমি তো করতেই পারে। ধুর, এদের সঙ্গে কথা বলাটাই বেকার। বলেই প্রণব ঘরে চলে গেল। ওদের স্কুলে যেতে হবে, এখানে ফাও কথা বাড়িয়ে ওর লাভ নেই। ওকে চলে যেতে দেখে আরুষ বলল, দোলন, স্কুলে যাবি না? হ্যাঁ যাবো তো, না গেলে তোমার কাকি আম্মা আমাকে আস্ত রাখবে। আস্ত না রাখলেও কি হয়েছে তাতে? কি তোর কিছু আসবে যাবে নাকি? তাও ঠিক। বলেই দোলন আরুষের দিকে আর চোখে তাকিয়ে হেসে ফেলল। ওর হাসি দেখে আরুষ বলল, তুই জীবনে শুধরবি না দোলন। নূরজাহান বেগম ঘরে গেছেন বড় ছেলেকে খাবার দিতে। দোলন ওনার কাছে যেতে যেতে আরুষকে বলল, আমি শুধরোতে চাইও না। দোলন সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল। প্রণবকে খাবার দিয়ে নূরজাহান বেগম ওর সামনের চেয়ারে বসলেন। আরুষ গেছে ওর বাবাকে আনতে। প্রণবের বাবা আসলাম তালুকদার পেশায় শিক্ষক ছিলেন। 1 বছর হবে রিটায়ার্ড করেছে। ছেলেরা ওনাকে আর চাকরি টাকরি করতে দেননি। উনি যেই স্কুলে শিক্ষকতা করেছেন, বর্তমানে প্রণব আরুষ দুজন ওখানেই শিক্ষকতা করছে। তবে আরুষের অবশ্য অন্য স্কুলে চাকরি হয়েছিল, ও ট্রান্সফার হয়ে ওদের গ্রামের স্কুলে জয়েন করেছে। আসলাম সাহেব গেছেন ভাইয়ের বাসায়। ওনারা 3 ভাই 2 বোন। ওনারা ভাইয়েরা দুজনেই বড়, ছেলে মেয়ে নিয়ে ঢাকায় থাকে। উনি বাড়ির কাছে বিভিন্ন ফল নিয়ে গিয়েছিলেন। প্রতি বছরেই উনি এসব নিয়ে যান। ওখান থেকে আজ 2 দিন পর বাড়ি ফিরছেন, তাই আরুষ এগিয়ে আনার জন্য গেছে। নূরজাহান বেগম ছেলেকে বললেন, প্রণব, তুই তো এখন চাকরি করিস, আরুষও চাকরি বাকরি করছে। তাছাড়া তোদের বয়সও হয়েছে। বলছিলাম যে বিয়ে শাদির কথা কিছু ভেবেছিস? মায়ের হঠাৎ এরকম কথায় প্রণব কিছুটা হকচকালো, তবে মুহূর্তেই নিজেকে সামলে বলে উঠল, হঠাৎ এই কথা বলছো কেন? বলবো না, বয়স হচ্ছে, বিয়ে করতে অসুবিধা কোথায়? তাছাড়া বুড়ো হয়ে গেলে তোকে মেয়ে দেবে কে? আমিও তো দিব না আমার মেয়েকে এমন বুড়ো জামাই দেখলে। তুমি মা হয়ে আমাকে বুড়ো বলছো, তো অন্যরা তো এমনিই বলবে। তো তুই কি এখনো ছোট আছিস নাকি? তো কি বুড়ো হয়ে গেছি? দেখো গিয়ে আমার থেকে আরো বুড়ো বুড়ো লোক বিয়ে করেছে কিনা। দেখ প্রণব, তুই যা খুশি বল,
কিন্তু আমি তোদের দুই ভাইকে বিয়ে না দিয়ে ছাড়ছি না। এবছর তোদের বিয়ে করতেই হবে। মা, বিয়েতে একদিন না একদিন করবই। এত হাইপার হচ্ছ কেন? ওটা তুই বুঝবি না। এখন বল মেয়েটে পছন্দ আছে কি না? মা, এখন এসব কথা রাখো তো, আমার সময় হলে আমি বলবো। তোর সময় আর হবেও না। তুমি সময় নিয়ে বসে থাকো, আমি গেলাম, স্কুলে যেতে হবে বলে প্রণব ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আজ ক্লাস টেস্ট আছে, একটার তার প্রশ্নপত্র ফটোকপি করতে হবে। দোলন বাড়ি যেতে না যেতেই মায়ের কাছে বকা খেয়েছে, সেই নিয়ে ওর মেজাজ চরম বিগড়ে আছে। আর বকা খাওয়ার কারণটা এই যে তাজরিন বেগমের কাছে খবর পৌঁছে গেছে ও আজ পড়তে যায়নি, তাই স্কুল ড্রেস পরে রেডি হচ্ছে আর বিচার দেওয়ার লোকের গোষ্ঠী উদ্ধার করছে। পড়ার টেবিল থেকে বই ব্যাগে নিতে নিতে বলছে, কেন রে ভাই, আমি না পড়লে তোর সমস্যা কোথায়? তুই কেন আমার মায়ের কাছে বিচার দিতে যাবি? দিবি না কেন? ওনাকে তো দিতেই হবে, কারণ উনি তো দ্য গ্রেট আভরণ তালুকদার। প্রণব দোলন মুখ বাঁকিয়ে বাঁকিয়ে কথাগুলো বলছিল। তুহিন দরজায় দাঁড়িয়ে ওর কথা শুনছিল আর ভাবছিল মেজ আপুকে কি করে বেকায়দায় ফেলার স্বার্থ হাসিল করা যায়। এরই মধ্যে দোলন বলে উঠল, দেখিস বেটা, তোকে যেদিন বাগে পাবো না, চ্যাংদোলা করে পেটাবো। ওই প্যাঁচার মতো মুখটি টিকটিকির লেজের মতো করে রেখে দিব। শয়তান শালা। দোলনের এহনো কথা শুনে তুহিন রুমে ঢুকে বলল, মেজপু, তুমি যে প্রণব ভাইকে এগুলো বললে আমি তো শুনে ফেললাম। এবার কি হবে? এবার কচু হবে কচু। যা, বের হ আমার রুম থেকে। দোলনের ধমকে তুহিন কিছুটা পিছিয়ে গিয়ে বলল, একদম আমায় ধমকাবে না, আমি বাবাকে সব বলে দিব। তুমি এতক্ষণ যা যা বলেছে, যা বল গিয়ে তার ছেঁড়া ছত্তর ব্যাপারী। দেখো মেজপু, আমাকে একদম ছত্তর ব্যাপারী বলবে না। আমি কি ওই লোকের মতো রাস্তায় হেঁটে হেঁটে হিসু করে দেই নাকি? রাস্তায় না করলেও বিছানায় করিস, আমি কিন্তু বলে দিব বাবাকে আর প্রণব ভাইকে। তুমি যে আজ পড়তে যাওনি ওইটা বলে দিব। আর আমি কি এখন বিছানায় হিসু করি নাকি? ছোটবেলায় সবাই অমন একটু একটু করে। এই পটকা, ঘ্যান ঘ্যান না করে কি চাই বল, ধান্দাবাজ কোথাকার। বেশি কিছু না, তোমার এই মাসের হাত খরচ থেকে 20% আমার। ওরে আলালের ঘরের দুলাল আসছে, 20% আমার। আমার হাত খরচ কি তোর শ্বশুরের সম্পত্তি যে ওখানে তোর ভাগ আছে? না দিলে নাই, আমি বলে দিব সব। ঠিক আছে ঠিক আছে, 10 দিব, যা হবে না তাহলে? এই চুপ চুপ, আর 5 দিব বেশি করে, যা। লাগবে না, প্রণব ভাইকে খবরটা দিলে উনি আমাকে এর চাইতে বেশি দিবে। পোটলার বাচ্চা, পোটলা দিমু, যা এখন বাইরে হবি আমার রুম থেকে। যাচ্ছি যাচ্ছি, অত ভাগাতে হবে না বলে তুহিন বেরিয়ে গেল। ওর স্কুল আছে, স্কুলে যেতে হবে। দোলন, তুহিন ও প্রণব দুজনকেই বকতে বকতে স্কুলের ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ি থেকে বেরুলো। স্কুলে গিয়ে দেখে মালতী আজ আসেনি। এবার ওর মেজাজটা আরো খারাপ হলো। মনে মনে ভাবলো আজকের দিনটাই খারাপ যাচ্ছে। তার মধ্যে আবার কাছে গিয়ে শুনলো আজ পরীক্ষা আছে। এ কথা শুনে তো আর দোলনের মাথায় হাত, ওর পরীক্ষার কথা ভুলেই গিয়েছিল। এবার কি হবে? ও তো কিছুই পড়েনি, তার ওপর এইবার লাস্ট এই পরীক্ষায় ফেল করেছে যে সোজা ওর বাবার কাছে নালিশ যাবে। দোলন কোনো মতে ক্লাস টেস্টটা দিয়ে টিফিনের সময় পেটের ব্যথায় নাম করে বাড়িতে চলে গেছে। প্রণব দেখেছে দোলন যে বাড়ি চলে গেছে, এও জানে যে আজ যে মালতী আসেনি তাই চলে গেছে। দোলন বাড়ি ফেরার পথে আরেক কাণ্ড ঘটিয়েছে। প্রণবদের বাড়ির সামনে দিয়ে দোলনের বাড়ি যেতে হয়। ও তো স্কুল থেকে মিথ্যে বলে ছুটি নিয়েছে। এখন যদি সুস্থ সবল মানুষ বাড়িতে যায় তবে ওর আর ঘরে ঢোকা হবে না। তাছাড়া ওর নাটক কিংবা মিথ্যা কোনোটাই হয় না। কিভাবে যেন তাজরিন বেগম বুঝে ফেলেন। তাই ও প্রণবের বাড়ি গেলে উদ্দেশ্যে প্রণবের ফল বাগানের ফল আর ফুল বাগানের ফুল। গেটের ভেতরে গিয়ে দেখল নূরজাহান বেগম গোসল সেরে বাহিরে টানানো রশিদের জামা কাপড় মেলছে। ওকে দেখে নূরজাহান বেগম বালতি হাতে নিয়ে এগিয়ে এসে বললেন, কিরে দোলন, এ সময় তুই এখানে? স্কুল ছুটি হয়ে গেছে? না তো, আমি ছুটি নিয়ে চলে এসেছি। কেন, শরীর ঠিক আছে? ও ঠিক আছে, ক্লাস করতে ভালো লাগছিল না তাই চলে এসেছি। এটা কোনো কথা? আচ্ছা চল ঘরে আয়, দুপুরে তো কিছুই খাসনি, কিছু খাবি আয়।
চাচিমা, আরুষ ভাই বাড়ি আসেনি? না, ও তো বাড়ি এলো না। আজ তো খাবার ও নেয়নি। কেন, স্কুলে নেই? না, ওনাকে তো আমি আসার আগেই দেখলাম বেরিয়ে গেল। কি জানি, কোনো কাজে গেছে হয়তো। তুই চল, খেয়ে নিবি। নূরজাহান বেগম দোলনকে ভাত দিয়ে নামাজ পড়তে গেলেন। উনি নামাজ শেষ করে এসে দোলনকে দেখলেন এখনো খায়নি সে। উনি ওর হাত থেকে ভাতের থালা নিয়ে বললেন, এই মেয়ে, তোকে খেতে দিয়ে আমি নামাজ পড়ে চলে এলাম, আর তোর খাওয়া হলো না এখনো? আমি আর খাবো না চাচিমা, অনেক খেয়েছি। তুই তো কিছুই খেলি না। যা যা খেয়েছি আর কিছু খেতে পারবো না। তাহলে কি খাবি? পেয়ারা খাবো। ঘরে তো পেয়ারা নেই। ঘরে নেই তো কি হয়েছে, গাছে আছে না? তুই কি এই ভর দুপুরে গাছে ওঠার কথা ভাবছিস নাকি? কিচ্ছু হবে না, এক লাফে উঠবো আর আরেক লাফে নেমে যাব। দেখ দোলন, নূরজাহান বেগম কিছু বলবেন, ওনাকে থামিয়ে দিয়ে দোলন চেয়ার থেকে উঠে নূরজাহান বেগমের গলা জড়িয়ে ধরে বলল, উঠি না চাচি ও চাচিমা। ঠিক আছে যা, কিন্তু সাবধানে, পরের টরে যাস না যেন আবার। ওকে চাচিমা। তোমাকে এতগুলো ধনিয়া পাতা দিয়ে আমি কি করব? কেন, রান্না করে খাবে? বলে ও বেরিয়ে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে নূরজাহান বেগম হাসলেন আর ভাবলেন, ওনার যে মেয়ে নেই তো কি হয়েছে, দোলন আছে না, ওই ওনার মেয়ের স্বাদ পূরণ করে দিয়েছে। প্রণবের ছোট থেকেই গাছ লাগানো এক প্রকার নেশা আছে বলা যায়। ওদের ঘরের পেছন দিকটায় বেশ বড়সড় একটা বাগান আছে। ওখানে হরেক রকমের ফুল ফল গাছ লাগানো রয়েছে, যেগুলো সব প্রণবের নিজের হাতে লাগানো। তবে আয়ুষের এসবের প্রতি তেমন একটা টান নেই। দোলন বাগানে গিয়ে সবার আগে দেখলো কোন গাছে ওঠা যায়। চারপাশে তাকিয়ে দেখলো আম গাছে ভালোই আম ধরেছে। যেহেতু গ্রীষ্ম আর আমের সিজন, আম আছে তবে এখনো পাকেনি। ও গিয়ে উঠল একটা আম গাছে। 10-12টার মতো আম পেড়ে কিছু জমায় নিল আর বাকিগুলো হিজাব খুলে ওটায় বেঁধে নিল। আম গাছ থেকে নেমে ছোট্ট একটা পেয়ারা গাছ আছে, ওইটায় ভালোই পেয়ারা ধরেছে। ওখান থেকে পেয়ারা পারলো 3টে। তারপর গেল ফুল গাছের দিকে। ওখানে গিয়ে দেখলো সবচেয়ে বড় গোলাপ গাছটায় অনেকগুলো গোলাপ ফুটে আছে। ও প্রায় 7-8টা গোলাপ ছিল। গাছটা বেশ বড় হওয়ায় ভালোই ফুল ফুটেছে। ওর কাজ শেষ করে নূরজাহান বেগমের কাছে গেল। উনি কাঁথা সেলাই করতে বসেছিলেন। দোলন গিয়ে মোড়া পেতে বসলো। ওকে দেখে নূরজাহান বেগম বললেন, হয়েছে তোর, হবে না আবার? তুমি জানো আমার বাগানটা এত প্রিয়, আমি যদি পারতাম না বাগানটাই তুলে নিয়ে যেতাম, আর প্রণব তোকে বাগানের গাছের সাথে বেঁধে নিয়ে কাঁচা জিংলা দিয়ে পেটাতাম। আসছে, উল্টো ওনাকে গাছের সাথে ঝুলিয়ে রাখতাম। ওর কথা শুনে নূরজাহান বেগম হাসলেন, কারণ যত আজেবাজে চিন্তা সব এই মেয়ের মাথায় ঘুরপাক খেতে থাকে। দোলন নূরজাহান বেগমের সাথে কথা বলতে বলতেই মরিচ দিয়ে ওর অর্ধেক আম খাওয়া শেষ। ওর গল্প করতে করতে 4টা বেজে গেছে। তাই নূরজাহান বেগমকে বলে ও বাড়ির দিকে বেরুলো। ওর কাঁধে ব্যাগ আর এক হাতে ফুল, অন্য হাতে পেয়ারা মাখা, যেগুলো নূরজাহান বেগম দিয়ে ও মাখিয়ে এনেছে। গেটের থেকে বেরিয়েই কয়েক পা ফেললেই ওকে পেছন থেকে আরুষ ডাকলো, এই দোলন, বাড়ি যাস নাকি? দোলন পিছু ফিরে আয়ুষকে দেখে পিছিয়ে এসে বলল, হ্যাঁ বাড়ি তো যাব। কেন? তুই যে স্কুল থেকে ছুটি নিয়েছিলি বাড়ি যাবি বলে, এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার? আপনাদের বাড়ি। আর এই ফুল কি ভাইয়ার বাগানের? আবার জিঙ্গায় ভাবনা নিয়ে বাড়িতে যা জলদি, নয়তো ভাইয়া দেখতে পেলে তোর খবর আছে। আমি ডরাই কত ওনাকে। বলেই ও সামনের চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। ওর কাণ্ড দেখে আরুষ হাসলো। প্রণব বাড়ি এসে গোসল করে আসরের নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিল। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে বাগানের গেল, উদ্দেশ্য গাছে পানি দেওয়া। তবে বাগানে গিয়ে ওর মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা। ওর নতুন আম গাছে বেঁধে রাখা আম একটাও নেই, আর নতুন পেয়ারা গাছের পেয়ারাও নেই। সকালে গাছে ফুল দেখে গেছে 15টার মতো, এখন অর্ধেক ফুল গায়েব। প্রণব নূরজাহান বেগমকে ডাকলো। উনি এসে দেখলেন প্রণব গাছের গোড়ায় সার দিচ্ছে। মাকে দেখে প্রণব হাত ধুয়ে এসে জিজ্ঞেস করলো, মা, বাগানে কেউ ঢুকেছিল?